আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে স্কুল কলেজগুলো বন্ধ থাকাতে আমাদের স্টুডেন্টরা অনেক বেশি টেন্সড এবং অনেক বেশি আ স্কেয়ার্ড হয়ে আছে যে কবে কলেজ খুলবে, কবে থেকে তারা পড়ালেখা স্টার্ট করবে। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। তো আমার মনে হয় এটা নেগেটিভলি না দেখে এটাকে পজিটিভলি দেখা উচিত বিকজ ইট মাইট বি অ্যান অপরচুনিটি যে এখন আমাদের প্রিপারেশন মানে এইচএসসি পরীক্ষার্থীরা আরো ভালো মতো প্রিপারেশন নিতে পারবে তাদের পড়ালেখার জন্য। সো এই যে করোনার টাইমে আমরা বাসায় বসে আছি, এই এটা থেকে আমার মাথায় একটা আইডিয়া আসলো যে এখন যদি আমি কোনো ভিডিও লেকচার প্রিপেয়ার করি, এটাতে যদি স্টুডেন্টরা এটা দেখে কিছুটা উপকৃত হয়, তাহলে আমার নিজের কাছেও ভালো লাগবে যে আমার আমার দ্বারা কারো উপকার হয়েছে এবং আমার স্টুডেন্টসরাও উপকৃত হবে। এটাতে আল্টিমেটলি তাদেরও ভালো লাগবে। সেই চিন্তা থেকেই আমি লেকচারগুলা ডেভেলপ করার ডিসিশন নিয়েছি ইনশাআল্লাহ। তো আমার টার্গেট হলো এইচএসসি লেভেল থেকে আ এমবিএ পর্যন্ত ফাইন্যান্স রিলেটেড প্রত্যেকটা টপিকই একে, একে কভার করব ইনশাআল্লাহ। বাট যেহেতু এইচএসসি পরীক্ষাটা সবার আগে, এইজন্য আমি সবার ফার্স্টে এইচএসসি পরীক্ষার্থীদের ফোকাস করে লেকচারগুলা ডেভেলপ করছি। এরপরে আস্তে, আস্তে বিবিএ দেন এমবিএ একে, একে টপিকগুলা নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সো সবাইকে অভিনন্দন আরেকবার। আজকে আমি এইচএসসি ফাইন্যান্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 অর্থায়নের সূচনা নিয়ে আলোচনা করব। তো পুরা চ্যাপ্টারটা একদিনে আলোচনা করা পসিবল না ২ টা কারণে। কারণ আমার মনে হয় যে আমি যদি পুরা চ্যাপ্টারটা একদিনে ডিসকাস করি আমি দম বন্ধ হয়ে মারা যাব। বিকজ এত বড় চ্যাপ্টার একদিনে কভার করা আমার পক্ষে পসিবল না। আবার যারা আমার লেকচার শুনবে তারাও শুনতে, শুনতে ঘুমায় যাবে। কারণ এত লম্বা সময়ের লেকচার ইট উইল বি আ বিট বোরিং। সো আমি চ্যাপ্টারটাকে ২ টা ভাগে ভাগ করেছি। আজকে আমি কিছু অংশ আলোচনা করব ইনশাআল্লাহ এবং পরবর্তী লেকচারে আমি চ্যাপ্টারের রিমেইনিং পার্টসটা ডিসকাস করব। সো আমরা দেখে নিচ্ছি আলোচনার বিষয় কি, কি। আজকে আমাদের আলোচনার বিষয় অর্থায়নের সংজ্ঞা, নীতিমালা এবং আর্থিক সিদ্ধান্ত। অনেকেই মনে, মনে ভাবতে পারে অর্থায়নের সংজ্ঞা, নীতিমালা, আর্থিক সিদ্ধান্ত ছোট, ছোট টপিক। এই টপিক এত এই টপিক নিয়ে একটা লেকচার ডেভেলপ করার কি? আমার কাছে মনে হয় অর্থায়নের সংজ্ঞাটা অনেক বিশাল একটা ব্যাপার। এটা যদিও ডেফিনিশনটা অনেক ছোট, বাট এটা যদি আমরা ধাপে, ধাপে বুঝতে পারি তাহলে ইনশাআল্লাহ পরবর্তী টপিকগুলা বুঝা কোনো ব্যাপারই না। এবং আলোচনার শুরুতেই আমি সবার কাছে একটু ক্ষমা প্রার্থী। কারণ আমি যেহেতু মোস্টলি এটা যে কেউই এই লেকচার দেখে ফাইন্যান্স রিলেটেড আইডিয়া নিতে পারবেন। বাট যেহেতু আমি এইচএসসির চ্যাপ্টার ওয়াইজ ধরে আগাচ্ছি বা এইচএসসি স্টুডেন্টদের ফোকাস করে আগাচ্ছি, তো দেখা গেছে আমি আমার আলোচনার মধ্যে তুমি শব্দটাই উচ্চারণ করব বেশি। সেজন্য আমি ক্ষমা প্রার্থী কারণ অনেক সিনিয়র ব্যক্তিও এটা দেখতে পারেন। কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আমি আমার আলোচনা স্টার্ট করছি। অর্থায়নের সংজ্ঞা। অর্থায়ন বললেই আমাদের মাথায় কাজ করে অর্থ সংগ্রহ করা। তাহলে আমরা যদি বলি সাধারণ অর্থে অর্থায়ন কি? আমাদের ডেফিনিশনটা হবে অর্থ সংগ্রহ করাকে অর্থায়ন বলে। এটাকে আমি আরেকটু অর্গানাইজ করে যদি বলি বা আরেকটু প্যারাফ্রেজ করে যদি আমি বলি তাহলে আমি কি বলতে পারি? অর্থায়নের উদ্দেশ্য কি? আনসার হলো অর্থ সংগ্রহ করা। তাহলে এটা তোমরা মাথায় ঢুকাও। অর্থায়নের উদ্দেশ্য কি? অর্থ সংগ্রহ করা। এখান থেকে আমি আমার পরবর্তী ডিসকাশনে যাব। তাহলে আবারও আমি বলছি অর্থায়নের উদ্দেশ্য কি? অর্থ সংগ্রহ করা। ফাইন। তাহলে দেখো কি লেখা আছে? অর্থ সংগ্রহের উদ্দেশ্যে। যদিও আমরা ডেফিনেশনটা এখানেই শেষ করতে পারি যে অর্থ সংগ্রহ করাকে অর্থায়ন বলে। বাট আমার এটা নিয়ে কিছু অ্যালিগেশনস আছে। আমার মনে হয় জাস্ট আমি যদি ডেফিনেশনে বলি অর্থ সংগ্রহ করাকে অর্থায়ন বলে, ইয়া ইটস কমপ্লিটলি রাইট। ডেফিনেশন পারফেক্টলি ওকে। বাট যখন আমি শিখাবো বা যখন আমি বলবো তখন আমার মনে হয় একটু ডিটেইলে আলোচনা করা উচিত। কারণ অর্থ সংগ্রহ ব্যাপারটা এরকম না যে অর্থটা আকাশ থেকে উড়ে এসে পড়ছে বা অর্থটা আমি হুদাহুদি চাইতেছি। অর্থটা সংগ্রহ করার পেছনে আমার কোনো পারপাস আছে। এই জন্য আমি একটু ভেঙে ভেঙে আলোচনা করব। তাহলে আমার উদ্দেশ্যটা কি? অর্থ সংগ্রহ করা। এই অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আমার প্রথম স্টেপটা হলো পরিকল্পনা গ্রহণ। ফাইন। তাহলে পরিকল্পনা গ্রহণটা কি? পরিকল্পনা গ্রহণ ইংলিশে বললে অনেকের কাছে ইজি লাগতে পারে প্ল্যানিং করা। প্ল্যানিং বলতে এরকম না যে আমার টাকা লাগবে, অযথাই আমার টাকা লাগবে। আমি যদি বলি যে আমার হয়তোবা ফর এক্সাম্পল এরকম হইলো যে তুমি ঘুমায় আছো, হঠাৎ করে তুমি ঘুম থেকে উঠা বিছানা থেকে লাফায়ে চিৎকার করতেছো, আমার ১০ লাখ টাকা লাগবে। ফাইন, কমপ্লিটলি ফাইন এটা যে তোমার ১০ লাখ টাকা লাগবে। বাট তুমি যে এই যে চিৎকার চেঁচামেচি করতেছো যে তোমার ১০ লাখ টাকা লাগবে,
অবশ্যই তো তোমার একটা কারণ আছে। হয় তুমি স্বপ্নে কিছু দেখছো যেটার জন্য তোমার ১০ লাখ টাকা লাগবে। তার মানে এই ১০ লাখ টাকা যে তোমার দরকার এটার পেছনে একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটার নামই হলো আসলে পরিকল্পনা গ্রহণ করা। অর্থাৎ আমি যে অর্থ সংগ্রহ করব এজন্য আমার ১ম এ মাথায় রাখতে হবে আমি কি কিনবো, আমার কত টাকা লাগবে। এই ডিসিশনটা যখন আমি নিতে পারবো তখন আমি চিন্তা করতে পারবো যে অর্থটা আমি এখন কিভাবে সংগ্রহ করব। তাহলে অর্থ সংগ্রহ করার উদ্দেশ্যে আমার ১ম স্টেপটা হলো পরিকল্পনা গ্রহণ এবং পরিকল্পনা গ্রহণ কথাটা যখনই আমি বলবো তোমরা ভালো মতো এটা শুনে নাও। আমার পরবর্তী আলোচনায় যত জায়গায় আমি পরিকল্পনা গ্রহণের কথা বলবো তুমি সাথে সাথে মাথায় নিয়ে আসবা আমার ২ টা কোয়েশ্চেন। ১ নাম্বার কি কিনবো, ২ নাম্বার কত টাকার কিনবো বা কি কিনবো কত টাকা লাগবে। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। ঠিক আছে তুমি বললা যে আমার এখন একটা স্মার্টফোন লাগবে। ওকে ফাইন। কত টাকা লাগবে? আমার ১.৫ লাখ টাকা লাগবে। তাহলে তোমার পরিকল্পনা গ্রহণের ২ টা কোয়েশ্চেন সলভড। ১ নাম্বার আমার কি দরকার? আনসার হলো স্মার্টফোন দরকার। ২ নাম্বার কত টাকার দরকার? আনসার হলো ১.৫ লাখ টাকা দরকার। তাহলে এই অর্থ সংগ্রহ করার উদ্দেশ্যে আমার ১ম স্টেপটা ডান। আমি পরিকল্পনা গ্রহণ করে ফেলছি। এবার সেকেন্ড স্টেপ হলো উৎস নির্বাচন। ফাইন, উৎস নির্বাচনটা কি জিনিস? ব্যাপারটা হলো তোমার কোয়েশ্চেন ছিল কি দরকার? আনসার স্মার্টফোন। কত টাকার দরকার? ১.৫ লাখ টাকা দরকার। এখন তুমি দেখবা তোমার কাছে কত টাকা আছে। তুমি দেখলা তোমার হাতে মানে তোমার কাছে ক্যাশ এবং তোমার ব্যাংকের যে ব্যালেন্স এগুলা সব মিলায় টিলায় তুমি দেখলা তোমার কাছে ৯০,০০০ টাকা আছে। ৯০,০০০ টাকা। তাহলে এই যে টাকাটা তোমার কাছে আছে এটাকে বলা হয় হইলো নিজস্ব মূলধন। মানে এটা তোমার নিজস্ব টাকা। এটা তুমি কারো কাছ থেকে ধার করে আনো নাই। এইজন্য মালিকের কাছে যে টাকাটা থাকে সেই টাকাটাকে বলা হয় নিজস্ব মূলধন। এখন তোমার দরকার ১.৫ লাখ টাকা। তোমার কাছে আছে ৯০,০০০ টাকা। তাহলে তোমার শর্ট কত? ৬০,০০০ টাকা। এই ৬০,০০০ টাকা তুমি কোন জায়গা থেকে সংগ্রহ করবা। এই যে তুমি কোন জায়গা থেকে সংগ্রহ করবা, কেউ তো মাগনা তোমাকে এই টাকাটা দিবে না। এই টাকাটা কারো কাছ থেকে তোমার ধার হিসেবে নিয়ে আসতে হবে। সেই টাকাটাকে বলা হয় হইলো ঋণ মূলধন। তাহলে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আমি ফার্স্টে পরিকল্পনা গ্রহণ করব। পরিকল্পনা গ্রহণ করার পরে আমি অর্থটা যখন সংগ্রহ করতে যাব, অর্থ সংগ্রহ করার আগেই আমার মাথায় রাখতে হবে আমার কাছে কত টাকা আছে অর্থাৎ আমার নিজস্ব মূলধন কত আর আমার কত টাকা ধার করে আনতে হবে অর্থাৎ ঋণকৃত মূলধন কত। আমাদের এই এক্সাম্পলের পার্সপেক্টিভে আমার কাছে আছে ৯০,০০০ টাকা অর্থাৎ আমার মূলধন নিজস্ব মূলধন ৯০,০০০ আর আমার ধার করতে হবে ৬০,০০০ টাকা মানে আমার ঋণকৃত মূলধন ৬০,০০০ টাকা। এখন এখানে একটা কোয়েশ্চেন, এই যে টাকাটা ৬০,০০০ টাকা যে আমি কালেক্ট করব এটা কি আমি যেকোনো একজনের কাছ থেকে র্যান্ডমলি নিয়ে এসে পড়বো? যদি এটা করে থাকো তাহলে অনেক বড় ভুল ডিসিশন নিবা। কারণ তুমি একজনের কাছ থেকে যাই যদি টাকাটা আনতে যাও সে তোমার কাছে যা ডিমান্ড করবে তোমার তাকে তাই দিতে হবে। এই জন্য উৎস নির্বাচন করতে গেলে আমরা কয়েকটা অল্টারনেটিভ অপশন রাখবো। কয়েকটা অল্টারনেটিভ অপশন বলতে তোমার এখন দরকার ছিল কত? ৬০,০০০ টাকা। এই ৬০,০০০ টাকার জন্য তুমি ফার্স্টে চিন্তা করলা আমি আমার কাজিনের কাছে যাব। সেকেন্ড তুমি চিন্তা করলা আমি আমার একটা ফ্রেন্ডকে অপশনে রাখলাম। থার্ড তুমি চিন্তা করলা যে এই দুইটা যদি কাজ না করে তাহলে আমি ব্যাংকের কাছ থেকে টাকা নিব। তাহলে তুমি ৩ টা অল্টারনেটিভ বা ৩ টা অপশন চুজ করলা। তোমার কাজিন, তোমার ফ্রেন্ড, তোমার ব্যাংক। এখন আমি দেখি ওরা কি কি বলছে তোমাকে। তুমি তোমার কাজিনের কাছে গেলা, গিয়া বললা ভাই আমার ৬০,০০০ টাকা লাগবে। আমার ৬০,০০০ টাকা দে। সে তোমারে বলল আচ্ছা ঠিক আছে আমি তোমারে দিয়ে দিতেছি টাকাটা। কিন্তু তুমি ৬ মাসের মধ্যে আমাকে টাকা পে করবা। তুমি মহা খুশি, তুমি বললা যে সমস্যা নেই আমি ৬ মাসের মধ্যেই টাকাটা দিয়ে দিব। এরপরে সে তোমাকে বলল যে আরেকটা ছোট্ট ব্যাপার আছে। ৬ মাস পরে যখন তুমি আমাকে টাকাটা ফেরত দিবা, তুমি আমাকে ৬২,০০০ টাকা দিবা। এখন তুমি খেয়াল করো তুমি তার কাছে চাইছো কত? ৬০,০০০ টাকা। মানে তুমি তার কাছ থেকে ধার নিচ্ছ ৬০,০০০ টাকা। কিন্তু মেয়াদ শেষে তুমি তাকে দিচ্ছ কত? ৬২,০০০ টাকা। তাহলে তুমি তাকে এক্সট্রা দিচ্ছ কত? ২,০০০ টাকা। এই যে এক্সট্রা টাকাটা দিচ্ছ এটাকেই বলা হয় হইলো সুদ। তাহলে আমরা পরবর্তীতে যত চ্যাপ্টারে সুদ নিয়ে আলোচনা করব তখনই তোমার মাথায় কাজ করবে যে আমি যে টাকা ধার নিচ্ছি এবং মেয়াদ শেষে আমি যে অতিরিক্ত টাকাটা ফেরত দিচ্ছি এই দুইটা টাকার যে ব্যবধানটা এই ব্যবধানটাই হলো সুদ। অর্থাৎ আমি ধার নিয়েছিলাম ৬০,০০০ আমি মেয়াদ শেষে ফেরত দিচ্ছি ৬২,০০০ এই ডিফারেন্সটা ২,০০০ টাকাই সুদ। ফাইন, তোমার কাজিন গেল এখন তোমার এটা ভাল লাগলো না কারণ তুমি মনে করছো যে ও হুদাই ২,০০০ টাকা বেশি চাইছে আমার কাছে। তুমি গেলা তোমার ফ্রেন্ডের কাছে, তারা রিকোয়েস্ট করলা। সে বলল বন্ধু মানুষ ঠিক আছে তোমার আমি ৬০,০০০ টাকা দিয়ে দিতেছি ৬ মাস পরে দিবা ৬৫,০০০ টাকা ফেরত দিবা। এখন তুমি তো চিন্তা করলা যে এইখানে ৬৫,০০০ কেন?
সে বলল যে এই যে তুমি যে আমার টাকাটা ধার নিছো, এই টাকাটা যে তুমি কাজে লাগাইতেছো, তুমি 6 মাস পরে আমাকে এক্সট্রা 5,000 টাকা দিবা। তোমার মন মেজাজ আরো খারাপ হইলো যে এখানে তো আরো বেশি চাইতেছে, তুমি গেলা ব্যাংকের কাছে। ব্যাংক তো অ্যাজ ইউজুয়াল একটা ইনস্টিটিউশন, ফর্মালিটিস আছে, সেসব ফর্মালিটিস টর্মালিটিস করে তোমারে বললো যে আচ্ছা ঠিক আছে 60,000 টাকা দিতে পারি আপনাকে, আপনি আমাকে 6 মাস পরে 70,000 টাকা দিবেন। এখন তুমি দেখো, তিনজনই কিন্তু তোমাকে 60,000 টাকা দিবে, কেউ কিন্তু তোমাকে বেশি দিচ্ছে না, তিনজনই তোমাকে সেম টাকা দিবে। কিন্তু কাজিনের কাছ থেকে নিতে গেলে তোমাকে এক্সট্রা দিতে হবে 2,000, ফ্রেন্ডের কাছে নিতে গেলে এক্সট্রা দিতে হবে 5,000, ব্যাংক থেকে নিতে গেলে এক্সট্রা দিতে হবে 10,000। এখন তুমি যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ হও, তুমি কি ব্যাংকের কাছ থেকে টাকা নিবা? মানে তুমি কি সাইদা 10,000 টাকা এক্সট্রা বাস খাবা? অবশ্যই না। তুমি টাকাটা নিতে চাবা কার কাছ থেকে? তোমার কাজিনের কাছ থেকে। কেন? কারণ এখানে তোমার ব্যয়টা সবচেয়ে কম। অর্থাৎ ৩ জায়গায় তোমাকে এক্সট্রা টাকা দিতে হবে, বাট এই জায়গায় তোমার এক্সট্রা টাকার পরিমাণটা কম। তাহলে আমরা উৎস নির্বাচনে কয়েকটা জিনিস মাথায় রাখবো। প্রথম জিনিস, আমার কাছে কত টাকা আছে, মানে নিজস্ব মূলধন কত, কত টাকা আমার ঋণকৃত মূলধন লাগবে, এবং এই ঋণকৃত মূলধনের মধ্যে আমি বিভিন্ন উৎস অপশনে রাখবো। রাখার পরে আমি ওই উৎস থেকে অর্থটা সংগ্রহ করব যে উৎসের ব্যয়টা সবচেয়ে কম। তাহলে আমি আবার একটু রিকল করতেছি, অর্থায়নের উদ্দেশ্য কি? অর্থ সংগ্রহ। অর্থ সংগ্রহের উদ্দেশ্যে পরিকল্পনা গ্রহণ। পরিকল্পনা গ্রহণ মানে কয়টা কোয়েশ্চেন মাথায় থাকবে? দুইটা কোয়েশ্চেন। ১ নাম্বার কি কিনতে হবে, ২ নাম্বার কত টাকার কিনতে হবে। স্মার্টফোন কিনতে হবে, ১.৫ লাখ টাকার কিনতে হবে। উৎস নির্বাচনে আসলাম। উৎস নির্বাচনে প্রথম কাজ কি? আমার কত টাকা আছে, কত টাকা ঋণ নিতে হবে। আমার আছে ৯০,০০০ টাকা, ঋণ নিতে হবে ৬০,০০০ টাকা। এখন এই ৬০,০০০ টাকার জন্য আমি কি একটা উৎস নির্বাচন করব? না। হ্যাঁ, একটা উৎস নির্বাচন করব, বাট আমি ৩ টা উৎস হাতে রাখলাম। ৩ টা উৎস থেকে দেখার পরে যে উৎস থেকে আমার ব্যয়টা সবচেয়ে কম, মানে যে উৎস থেকে অর্থটা সংগ্রহ করলে আমার ব্যয়টা সবচেয়ে কম হবে, আমার ফ্রেন্ড, সরি, আমার কাজিন, আমি সেই উৎস থেকে অর্থটা সংগ্রহ করব। তাহলে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ কি? উৎস নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? আনসার হলো ব্যয়। এবং আমি যদি পরবর্তী কোয়েশ্চেনটা করি, এটার সাথে ব্যাক টু ব্যাক কোয়েশ্চেন, যে উৎস নির্বাচনে কোন উৎস হতে অর্থ সংগ্রহ করা উচিত? আনসার হবে যে উৎসের ব্যয়টা সবচেয়ে কম। ফাইন, এবার আমাদের ৩ নাম্বার স্টেপ, নির্বাচিত উৎস হতে অর্থ সংগ্রহ করো। তুমি তোমার কাজিনকে চুজ করলা যে কাজিনের কাছ থেকে টাকা নিবা। এখন কাজিন কি তোমার বাসায় এসে টাকা দিয়া যাবে? না। তোমার তার কাছ থেকে যায় টাকাটা কালেক্ট করতে হবে। এখন আমি খুব সিম্পল এক্সাম্পল বলতেছি দেখা তোমার কাছে মনে হইতেছে যে কাজিনের সাথে আবার ফর্মালিটিস কি, মানে ওর কাছ থেকে যায় আবার টাকা আনার কি আছে? চিন্তা করো, ব্যবসা যখন টাকাটা কালেক্ট করতে যাবে, ব্যবসা যখন কোনো ঋণ নেয়, সে দেখা গেছে ব্যাংক থেকে ঋণ নিবে। ব্যাংক তো তার বন্ধু বান্ধব না যে ব্যাংক তার বাসায় এসে টাকা দিয়ে যাবে। তার তো এখান থেকে যায় টাকাটা কালেক্ট করতে হবে, কারণ ফর্মালিটিস এর ব্যাপার আছে, কিছু পেপার ওয়ার্ক আছে, যে আমি এত টাকা নিতেছি, এত মাস পরে ফেরত দিব, এত টাকা এক্সট্রা দিব, এই সব ক্লজ গুলা দেখার পরে সে সাইন করতে হবে। তো এই যে তুমি যে উৎস নির্বাচন করলা, এই নির্বাচিত উৎসটা থেকে ৩ নাম্বার স্টেপে তোমার অর্থটা সংগ্রহ করতে হবে। ৪ নাম্বার, অনেকে এটারে পাত্তা দেয় না, বাট আমার কাছে এটা খুব ভাইটাল একটা পয়েন্ট মনে হয়, নিয়ন্ত্রণমূলক কাজ। ওকে ফাইন, এখন মনে হতে পারে নিয়ন্ত্রণমূলক কাজটা কি? নিয়ন্ত্রণ মানে কি? কন্ট্রোল করা। ওকে ফাইন, কন্ট্রোলটা এখানে দরকার কেন? কন্ট্রোলটা দরকার হইলো, তুমি পরিকল্পনা গ্রহণ করছো, তুমি একটা স্মার্টফোন লাগবে, তোমার তোমার স্মার্টফোনের জন্য ১.৫ লাখ টাকা লাগবে, তুমি উৎস নির্বাচন করে তোমার কাজিনকে চুজ করছো, যার থেকে তোমার ৬০,০০০ টাকা শর্ট ছিল, তুমি ৬০,০০০ টাকা সংগ্রহ করছো, সব ঠিক আছে, তুমি সংগ্রহ কইরা আনছো। আনার পরে তুমি আমাদের বললা কি, যে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম স্মার্টফোনটা কেন কিনলা? তুমি আমাকে বললা স্যার স্মার্টফোন কেনার পেছনে আমার কারণ হলো আমি স্মার্টফোনটা কিনে এখানে পড়ালেখা করব, আমি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন বানানো শিখবো, আমি ওয়ার্ডে টাইপ করব, অথবা কোনো টিচারের টাইপ করা কোনো ম্যাটেরিয়ালস থাকলে আমি ওয়ার্ডে পড়বো, আমি পিডিএফ ফাইলগুলা পড়তে পারবো। ভালো স্মার্টফোন হলে আমার নেট কানেক্টিভিটি ভালো থাকবে, আমি পড়ালেখা করতে পারবো। যদি এগুলার একটাও সত্যি না, আমরা ধরে নিলাম যে এই পারপাসেই তুমি স্মার্টফোনটা কিনবা। ওকে ফাইন, এখন তুমি আমাকে বলছো তোমার স্মার্টফোন কেনার পেছনে পারপাস এটা। এখন তুমি যখন হাতে ১.৫ লাখ টাকা পাইছো, তোমার মনে হয়েছে দূর এই উদয় স্মার্টফোন কিনা ১.৫ লাখ টাকা খরচ করে লাভ কি? তুমি কি করলে? এই ১.৫ লাখ টাকা নিয়ে থাইল্যান্ডে ঘুরতে গেলা। তুমি থাইল্যান্ড ঘুরে টুরে আইসা পড়লা। এখন তোমার এই অর্থ সংগ্রহ করার পেছনে প্রধান উদ্দেশ্যটা ছিল কি? স্মার্টফোনটা কেনা এবং স্মার্টফোনটা দিয়ে তোমার পড়ালেখার কাজ করা। তুমি কি ওই উদ্দেশ্যটা ফুলফিল করছো? না। তুমি ওইটা বাদ দিয়ে আরেক জায়গায় ঘোরাঘুরি করছো। তাহলে আমি যদি এখন নিয়ন্ত্রণ না করি, মানে তুমি যদি এই কাজটাকে নিয়ন্ত্রণ না করো, তাহলে তোমার যে উদ্দেশ্যটা ছিল, তোমার তো উদ্দেশ্যটা সফল হইলো না। ব্যবসার ক্ষেত্রে চিন্তা করো, ব্যবসার উদ্দেশ্য কি? নরমালি ব্যবসার উদ্দেশ্য মুনাফা অর্জন। বা যদি আমরা একটু ওয়াইড সেন্সে চিন্তা করি, ওয়াইডার পার্সপেক্টিভে হইলো যে ব্যবসার সম্পদটা বাড়ানো। তো
ফ্রম হুইচ এভার পার্সপেক্টিভ তুমি চিন্তা করো না কেন, ব্যাপারটা হলো যে ব্যবসাটাকে বড় করতে হবে। এখন ব্যবসাটাকে বড় করার জন্য তুমি একটা সম্পত্তি কিনতে চাইতেছো। এখন তুমি যদি ওই সম্পত্তিটা না কিনে অন্য জায়গায় টাকাটা ইনভেস্ট করো, তাহলে তোমার যে উদ্দেশ্যটা ছিল উদ্দেশ্যটা তো ফুলফিল হলো না। এই জন্য আমার 4 নাম্বার কাজটা খুব ভাইটাল, যে আমি যে উদ্দেশ্যে অর্থটা সংগ্রহ করতে চাইতেছি ওই উদ্দেশ্যে আমি টাকাটা ব্যয় করব, এবং ব্যয় করে ওই উদ্দেশ্য দিয়ে আমার আলটিমেট অবজেক্টিভ মানে আমার চূড়ান্ত লক্ষ্যটা অর্জন করতে হবে। তাহলে আমরা পুরাটা এখন সামারাইজ করি। অর্থ সংগ্রহের উদ্দেশ্যে পরিকল্পনা গ্রহণ, উৎস নির্বাচন, নির্বাচিত উৎস হতে অর্থ সংগ্রহকরণ এবং নিয়ন্ত্রণমূলক কাজের সমষ্টিকেই অর্থায়ন বলে। আরেকবার একটু রিকল করতেছি, অর্থায়নের উদ্দেশ্য কি? অর্থ সংগ্রহ করা। প্রথম স্টেপটা কি? পরিকল্পনা গ্রহণ। পরিকল্পনা গ্রহণ বলতে কি কি বোঝায়? কি কিনতে হবে, কত টাকার কিনতে হবে। দ্বিতীয়, উৎস নির্বাচন। ফার্স্টে কি করতে হবে? আমার কত টাকা আছে, কত টাকা ঋণ নিতে হবে এটা ডিটারমিন করা। এই ঋণের টাকাটা আমি কোন জায়গা থেকে সংগ্রহ করব, আমি কোন জায়গা থেকে সংগ্রহ করব? যে জায়গায় আমার ব্যয়টা সবচেয়ে কম হবে। আমি টাকাটা সংগ্রহ করব, করার পরে ওই টাকাটা আমি ব্যয় করে আমার আলটিমেট উদ্দেশ্যটা ফুলফিল করব। এখন আসো, এই যে পরিকল্পনা গ্রহণ বলেছি, এটার একটা অল্টারনেটিভ নাম আছে বিনিয়োগ। আমি হয়তো সিম্পলিসিটির জন্য পরিকল্পনা গ্রহণ শব্দটা ইউজ করেছি, বাট আমাদের বইগুলোতে পরিকল্পনা কথাটা ইউজ থাকে না, সেখানে ইউজ করা হয় বিনিয়োগ। তাহলে এখন থেকে আমি যত দিন বা যত সময় ফাইন্যান্সের যে কোনো বিষয় নিয়ে আলোচনা করব, পরিকল্পনার কথাটা বলা মানে তোমার মাথায় কাজ করবে বিনিয়োগ। তাইলে এখন আমি আরেকটু অর্গানাইজ করে বলতেছি, বিনিয়োগ বলতে কি বোঝায়? বিনিয়োগ বলতে বোঝায় কি কিনতে হবে, কত টাকার কিনতে হবে। এবং আমার সেকেন্ড এবং থার্ড যে স্টেপটা, উৎস নির্বাচন, নির্বাচিত উৎস হতে অর্থ সংগ্রহকরণ, এই দুটাকে একসাথে কম্বাইনলি বলা হয়, এই দুটাকে একসাথে বলা হয় অর্থ সংস্থান। এই নামটা কেন? কারণ তুমি উৎস নির্বাচন করতেছো এবং নির্বাচিত উৎস হতে অর্থ সংগ্রহ করতেছো, এই দুইটাকে আলাদা আলাদা করে আলোচনা না করে দুইটাকে একসাথে বলা হয় যে আমি অর্থটা সংগ্রহ করেছি। তাহলে দেখো, আমার অর্থায়নের যে 4টা স্টেপ, ডেফিনেশনের যে 4টা স্টেপ, আমার মেজর যে 3টা স্টেপ, এই 3টা স্টেপকে আমি 2 ভাগে ভাগ করলাম, একটা বিনিয়োগ, একটা অর্থ সংস্থান। তাহলে এখন থেকে পরবর্তীতে যখনই আমি বলবো অর্থায়নের কাজ কি, তোমার মাথায় কাজ করবে বিনিয়োগ করতে হবে, অর্থ সংস্থান করতে হবে। অর্থায়নের সিদ্ধান্ত কি? বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে, অর্থ সংস্থান সিদ্ধান্ত নিতে হবে। তার মানে অর্থায়ন বলতেই তোমার মাথায় কাজ করবে প্রথম হইল বিনিয়োগ, দ্বিতীয় হইল অর্থ সংস্থান। এটা মাথায় রেখো, আমি পরবর্তীতে আসতেছি, এটা নিয়ে আবার ডিসকাস করব এবং তখন রিকল করতে হবে যে কি কি বলছিলাম এখানে। ফাইন, এখন আমরা আসতেছি সেকেন্ড ডেফিনেশনে, ব্যবসায় অর্থায়ন। হিউজ স্টুডেন্টস এর কমপ্লেইন আমার কাছে যে স্যার, বিভিন্ন বইতে এক একটা অর্থায়নের জন্য এক এক রকম সংজ্ঞা দেখি। হ্যাঁ, তারা বইগুলাতে প্রপার ওয়েতে তারা ডেফিনেশনটা দিচ্ছে, কিন্তু আমার মনে হয় এই জিনিসটা আমরা অনেক ইজিলি ডিসকাস করতে পারি। সেটা হলো, আমি যদি আমার পারপাসটা জানি যে আমার এই অর্থায়নের পেছনে উদ্দেশ্যটা কি, তাহলে আমার ডেফিনেশনটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আমি একটু আগে থেকে রিকল করি, অর্থায়নের উদ্দেশ্যটা কি ছিল? অর্থ সংগ্রহ করা। তাহলে এবার আমি আসি, ব্যবসায় অর্থায়ন বলতে গেলে আমার মাথায় রাখতে হবে ব্যবসার উদ্দেশ্য কি। একদম ছোট বাচ্চাও জানে ব্যবসা করা, ব্যবসার উদ্দেশ্যটাই মানে হলো মুনাফা অর্জন করা। কারণ ব্যবসা মানে কিন্তু দান করা না, যে তুমি ব্যবসা করলা, যে ঠিক আছে আমি ব্যবসা করলাম, যা ইনকাম হইলো, ইনকাম হইলে হইলো, না হইলে না হইলো, তাহলে তো হুদা ব্যবসা করার দরকার ছিল না। ব্যবসা করার পেছনে উদ্দেশ্যটাই হলো মুনাফা অর্জন করা। তাহলে আমি এখানে ফোকাস করলাম ব্যবসা অর্থায়নের উদ্দেশ্যটা কি? মুনাফা অর্জন করা। বাকি ডেফিনেশন নিয়ে আর টেনশন করা লাগবে না, কারণ আগে আমরা যা শিখছি তাই থাকবে এখানে। অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিকল্পনা গ্রহণ, উৎস নির্বাচন, নির্বাচিত উৎস হতে অর্থ সংগ্রহকরণ এবং নিয়ন্ত্রণমূলক কাজের সমষ্টিকেই ব্যবসায় অর্থায়ন বলে। এবার আসো পরবর্তী টপিক, সরকারি বা রাষ্ট্রীয় অর্থায়ন। এবার সেম কোয়েশ্চেন আমার, সরকার বা রাষ্ট্রের উদ্দেশ্য কি? নাচানাচি করা, গান গাওয়া? না, সরকার বা রাষ্ট্রের উদ্দেশ্য হলো ওই দেশের জনগণের সেবা করা বা ওই দেশের জনগণের কল্যাণ করা। সুতরাং আমি বলতে পারি সরকারের বা রাষ্ট্রের উদ্দেশ্য হলো জনকল্যাণ। তাহলে ডেফিনেশন ডান, কারণ আমি উদ্দেশ্যটা জেনে গেছি, বাকি কথা আগে যা শিখছি তাই। অর্থাৎ জনকল্যাণের উদ্দেশ্যে পরিকল্পনা গ্রহণ, উৎস নির্বাচন, নির্বাচিত উৎস হতে অর্থ সংগ্রহকরণ এবং নিয়ন্ত্রণমূলক কাজের সমষ্টিকে সরকারি বা রাষ্ট্রীয় অর্থায়ন বলে। আলহামদুলিল্লাহ, এতটুকু ডান। এবার আমরা পরের টপিকে যাচ্ছি। আমাদের পরের টপিকটা হলো আর্থিক সিদ্ধান্ত। ওকে, আমি একটু আগে অর্থায়নের সংজ্ঞাটা বলছিলাম এবং আমি আলোচনার শুরুতেও বলছিলাম যে অর্থায়নের সংজ্ঞাটা খুব ছোট মনে হয়, বাট এটার আলোচনাটা যদি কেউ
খুব ডিপলি বুঝতে পারে, তাহলে পরবর্তী সব টপিক তার জন্য ইজি হয়ে যাবে। যেমন অর্থায়ন আমি বলছিলাম, অর্থায়নে মেজর স্টেপের মধ্যে মানে মেজর কাজ বলতে আমাদের মাথায় দুইটা জিনিস কাজ করে, বা মেজর সিদ্ধান্ত বলতেই দুইটা জিনিস, বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থসংস্থান সিদ্ধান্ত। দেখি মিলে কিনা। দেখো আমাদের ১ নম্বর সিদ্ধান্ত মিলে গেছে। কারণ আমি ওইখানেও আলোচনা করার সময় বলছিলাম প্রথম কাজটাই হলো বিনিয়োগ। আচ্ছা এখন আবার একটু রিকল করো তো, বিনিয়োগের ক্ষেত্রে আমি কি বলছিলাম? বিনিয়োগের ক্ষেত্রে আমার ২ টা কোয়েশ্চেন মাথায় রাখতে হবে। কি কিনতে হবে, কত টাকা কিনতে হবে। দেখো এটাও মিলে গেছে। কোথায় এবং কি পরিমাণ বিনিয়োগ। কোথায় মানে হলো আমি কি কিনবো, কি পরিমাণ বিনিয়োগ মানে আমি কত টাকার কিনবো। এখন এই যে আমি কি কিনবো, কত টাকার কিনবো, এই জিনিসটা হতে পারে আমি খুব ছোট অ্যামাউন্টের একটা কিছু কিনতেছি যেটার মেয়াদও কম, টাকার পরিমাণটাও কম। আবার এমন হতে পারে আমি খুব বড় অ্যামাউন্টের একটা জিনিস কিনতেছি যেটা টাকার পরিমাণটাও বেশি, আবার মেয়াদটা অনেক বেশি। তাহলে যেটার মেয়াদ কম এবং নরমালি টাকার পরিমাণটা কম থাকে, আই সেইড নরমালি, এটা যে অলওয়েজ হবে তা না, বাট মেয়াদটা কম হবে। মেয়াদ যদি ১ বছরের কম হয় তাহলে সেটাকে বলা হয় চলতি সম্পদ। আর যেটা দীর্ঘমেয়াদের জন্য হয় অর্থাৎ ১ বছরের বেশি সময়ের জন্য সেটাকে বলা হয় স্থায়ী সম্পদ। ফর এক্সাম্পল আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে চিন্তা করো, একটা টিচার যখন ক্লাস নেয় তার ক্লাস নেওয়ার জন্য মার্কার ডাস্টার লাগে। এখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, মার্কার ডাস্টার কি সে একটা মার্কার কিনার পরে সে মনে মনে চিন্তা করে যে আমি মরার আগ পর্যন্ত এই এক মার্কার দিয়েই চালাবো, যে মইরা গেলে মার্কার শেষ, মানে এটা কি লং টার্মের জন্য? অবশ্যই না। তার প্রতিদিনের কাজে মার্কার লাগতেছে, তার ক্লাসের জন্য লাগতেছে। ২ দিন ৩ দিন ক্লাস নেওয়ার পরেই মার্কার চেঞ্জ করে নতুন মার্কার ইউজ করতে হইতেছে। তার মানে এটার মেয়াদটা কম। এটা হলো চলতি সম্পদ। আবার তোমার ইনস্টিটিউশনে একটা এসি লাগানো হলো। এখন এসিটা কি এরকম যে তুমি সকালবেলা ক্লাস করতে আসছো, দুপুরবেলা যখন চলে যাইতেছো এসিটা খুইলা নিয়ে চলে গেলা, আবার পরের দিন সকালে নতুন একটা এসি লাগাইলো। ব্যাপারটা কি এরকম? অবভিয়াসলি না, কারণ এসিটা নরমালি শর্ট টার্মের জন্য কেনা হয় না, এসিটা একটা দীর্ঘ মেয়াদের জন্য কেনা হয়। এই জন্য যেটার মেয়াদ ১ বছরের কম সেটা তোমার মাথায় থাকবে চলতি সম্পদ, যেটার মেয়াদ ১ বছরের বেশি সেটা তোমার মাথায় থাকবে স্থায়ী সম্পদ। এই ২ টা নিয়ে এখন একটু কথা বলবো। এই চলতি সম্পত্তিতে যে বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত, এটাকে আসলে বলা হয় স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বা চলতি মূলধন। চলতি মূলধনটা কি? যদি আমরা ভেরি বেসিক ডেফিনিশন বলি তাহলে ব্যবসায়ের দৈনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে মূলধনটা আমার দরকার সেটাকেই বলা হয় চলতি মূলধন। তোমরা অ্যাকাউন্টিং এর শিখে আসতে পারো 9-10 থেকে, বা এটা অনেক শিখে আসার পরেও অনেক স্টুডেন্ট অনেক সময় চলতি সম্পদ আর চলতি মূলধন মিলায় ফেলে। চলতি সম্পদ হইল শুধু সম্পদটার কথা, চলতি মূলধন হইল চলতি সম্পদ থেকে চলতি দায়গুলা বাদ দেওয়ার পরে তোমার কাছে যে টাকাটা থাকে। অর্থাৎ তোমার সম্পদ আছে ১০০ টাকা, এখন তুমি বললে আমার ১০০ টাকা আছে, কিন্তু মানুষজন তোমার কাছে পায় হলো ৪০ টাকা, তাহলে কি আলটিমেটলি তুমি ১০০ টাকা তোমার কাছে রাখতে পারবা? না। তোমার কাছে আছে ১০০ টাকা, মানুষজন যে তোমার কাছে ৪০ টাকা পায়, ৪০ টাকা তাদেরকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে তোমার হাতে যে টাকাটা থাকলো এটাকে আসলে বলা হয় চলতি মূলধন, এবং এই টাকাটাই তুমি ব্যবসায়ের দৈনন্দিন কর্মকাণ্ডে অর্থাৎ ডে টু ডে অ্যাক্টিভিটিস গুলা মেইনটেইন করার জন্য বা রান করার জন্য তোমার এই টাকাটা দরকার। এবং অ্যাজ আই সেড আর্লিয়ার, চলতি সম্পত্তি বা স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা মানে হলো এটার মেয়াদটা ১ বছর বা তার কম হবে। স্থায়ী সম্পত্তি, দেখো স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে আমি স্থায়ী সম্পত্তি লিখিনি, এখানে লেখা হয়েছে মূলধন বাজেটিং। এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটা জ্ঞানমূলক প্রশ্নতেও আসে আবার এমসিকিউতে আসে। জ্ঞানমূলক প্রশ্নতে আসতে পারে মূলধন বাজেটিং কি। আমাদের দীর্ঘমেয়াদী সম্পদের যে সিদ্ধান্তটা বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের যে সিদ্ধান্তটা এটাকে আসলে বলা হয় মূলধন বাজেটিং। তাহলে যদি আমি কোয়েশ্চেন করি মূলধন বাজেটিং কি, তোমার আনসার হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে মূলধন বাজেটিং বলে। এবং আমি আগে আগে বলছি স্থায়ী সম্পদ মানে হলো এটার মেয়াদ ১ বছরের বেশি হতে হবে। দেখো নিচেই লেখা আছে মেয়াদ ১ বছরের বেশি। আচ্ছা আমি যদি কোয়েশ্চেনটা ঘুরাই এভাবে বলি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে কি বলে? আনসার হবে হলো মূলধন বাজেটিং। ওয়েল, এবার আমরা পরবর্তী টপিকে যাই। আমরা বলেছিলাম অর্থায়নের ২ টা কাজ বা ২ টা সিদ্ধান্ত। ফার্স্ট এরটা হলো বিনিয়োগ সিদ্ধান্ত, এটা চলে গেছে। সেকেন্ডটা কি ছিল রিকল করার চেষ্টা করো। সেকেন্ডটা ছিল অর্থসংস্থান সিদ্ধান্ত। তাহলে আমরা দেখি। দেখো ২ নাম্বারটাও কমন পড়ে গেছে। ২ নাম্বারটা হইলো অর্থসংস্থান বা আর্থিক সিদ্ধান্ত। আচ্ছা তাহলে আবার আমরা ওই ফাইন্যান্সের ডেফিনিশন মানে অর্থায়নের ডেফিনিশন থেকে আবার একটু চিন্তা করি যে আমরা অর্থসংস্থান বলতে ২ টা জিনিস মাথায় ছিল। উৎস নির্বাচন, নির্বাচিত উৎস হতে অর্থ সংগ্রহ করা। উৎস নির্বাচন আমাদের মাথায় কি ছিল? আমার কাছে কত টাকা আছে এবং আমার কত টাকা ঋণ নিতে হবে, অর্থাৎ আমার নিজস্ব মূলধন কত, আমার ঋণকৃত মূলধন কত, এটা ডিটারমিন করতে হবে। এবং যখন আমি
কয়েকটা উৎস টার্গেট করব, যে উৎসে আমার ব্যয়টা সবচেয়ে কম আমি সেই উৎস থেকে অর্থটা সংগ্রহ করব। দেখো আমাদের বেসিক লাইনটা কি বলা হয়েছে, কোন উৎস হতে অর্থ সংগ্রহ করা, মানে অর্থ সংস্থান বা আর্থিক সিদ্ধান্ত বলতে বোঝানো হয় আমি কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করব। এবং এখানে দুইটা জিনিস ছিল, ফার্স্টে আমি বলছিলাম আগের থেকেই যে উৎস নির্বাচন, মানে আমার কাছে কত টাকা আছে, আমি কত টাকা মানুষের কাছ থেকে নিব, যেটা আমার কাছে আছে অর্থাৎ কি পরিমাণ নিজস্ব মূলধন, যেটা মানুষের কাছ থেকে নিব অর্থাৎ কি পরিমাণ ঋণকৃত মূলধন। এবং এখানে আমি পরবর্তী কথাটা কি বলছিলাম, যখন আমি অর্থটা সংগ্রহ করতে যাব আমার মাথায় রাখতে হবে ওই উৎস থেকে আমি অর্থ সংগ্রহ করব যে উৎসের ব্যয়টা সবচেয়ে কম। দেখো কি বলা হয়েছে, উৎসের ব্যয় এবং ঝুঁকির আন্ডারে প্রথমেই বলা হয়েছে সর্বাপেক্ষা কম ব্যয়যুক্ত উৎস, অর্থাৎ যে উৎসের ব্যয়টা সবচেয়ে কম সেখান থেকে কালেক্ট করব, এবং সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ উৎস। এটা খুবই কমন সেন্সে বলা যায়, মানে একদম নরমাল সেন্সেই বোঝা যায় যে আমি সাইদা কোনো জায়গায় বাস খাইতে যাব না, অর্থাৎ আমি এক্সট্রা ঝুঁকি নিয়ে কোনো জায়গা থেকে টাকা সংগ্রহ করব না, আমি ওই জায়গা থেকেই টাকাটা সংগ্রহ করতে যাব যেখানে আমার ঝুঁকিটা সবচেয়ে কম। ফাইন, তাহলে আমরা জেনে গেলাম আমাদের দুইটা আর্থিক সিদ্ধান্ত, ১ নাম্বার বিনিয়োগ সিদ্ধান্ত, ২ নাম্বার বিনিয়োগ সিদ্ধান্ত। এখন একটা নতুন জিনিস আবিষ্কৃত হবে, লভ্যাংশ সিদ্ধান্ত। মনে করতে পারো যে আমি একটু আগে বলছি যে ফাইন্যান্সের ডেফিনিশনটা পারলেই সব হবে, তাহলে এটার আলোচনা নাই কেন? এটার আলোচনা ওইখানে ছিল। ওই যে আমি ৪ নাম্বার স্টেপটা বলছিলাম না, নিয়ন্ত্রণমূলক কাজের সমষ্টি, এই নিয়ন্ত্রণটা কেন করতে হবে সেটার ব্যাখ্যাও তো আমি বলছিলাম যে তুমি যে উদ্দেশ্যে অর্থটা সংগ্রহ করবা এই উদ্দেশ্যে তুমি অর্থটা ব্যয় করবা, এবং ব্যয় করার পরে এখান থেকে তোমার চূড়ান্ত উদ্দেশ্যটা সাধন করবা, বা তোমার আলটিমেট অবজেক্টিভটা তুমি ফুলফিল করবা। এখন তোমার আলটিমেট অবজেক্টিভ কি? ব্যবসা বড় করা। এখন তুমি ব্যবসা বড় করতেছো, এই ব্যবসাটা করার পেছনে প্রথমে টাকা দিছিল কে? মালিকরা। তাই তুমি যদি মালিককেই খুশি করতে না পারো, বা মালিককে যদি তুমি কিছু টাকা রিটার্ন না দিতে পারো এই ব্যবসা থেকে, তাহলে মালিক কি এখানে টাকা দিতে রাজি হবে? মালিক বলবে, তুমি এখন দেখা গেল যে এরকম হয়েছে যে মালিক, ধরো তুমি মালিক, তুমি ব্যবসায় ইনভেস্ট করলা, মানে বিনিয়োগ করলা, বিনিয়োগ করার পরে ৫ বছর হয়ে গেছে তুমি ওইখান থেকে ১ টাকাও আর্ন করো না। তো তুমি মনে মনে চিন্তা করবা যে ভাই ডিসিশন একটা ভুল নিছি, যা নেয়ার নিছি শেষ। তুমি ব্যবসার কাছে যায় বলবো আমারে মাফ করো, আমার টাকা ফেরত দিয়ে দাও, আমার আর কোনো ইনকাম দরকার নাই। কারণ তুমি মালিক, তুমি টাকা দিছো, তুমি তো ফাও ফাও টাকাটা দাও না, তুমি তো দান করে রাখো না। এখানে তোমার উদ্দেশ্যটা কি ছিল, যে আমি এই টাকাটা বিনিয়োগ করে সেখান থেকে কিছু ইনকাম করব। তোমার যদি আর্নিংস না আসে তাহলে তো আলটিমেটলি তুমি ইন্টারেস্টেড হবে না। এখান থেকে আমার অ্যারাইজ হয়েছে এই ৩ নাম্বার সিদ্ধান্তটা, লভ্যাংশ সিদ্ধান্ত। তাহলে আমার জানতে হবে আগে লভ্যাংশটা কি। আচ্ছা, সেটার আগে আমি বলি এটার বেসিক কথাটা কি, কিভাবে লভ্যাংশ বন্টিত হবে। এই এই পয়েন্টটা নিয়ে আমি একটু পরে আসতেছি, তার আগে একটা কথা বলি লভ্যাংশটা কি জিনিস। ওই যে আমি বললাম যে মালিক তোমার ব্যবসায় যে টাকাটা বিনিয়োগ করছে, এই বিনিয়োগের কারণে তোমার যে মুনাফা হইতেছে, এই মুনাফা থেকে তুমি যে অংশটা মালিককে দিচ্ছ এটার নামই হলো লভ্যাংশ। আমি তো আসলে সো সরি, আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, বাট এখানে দেখো খুব শুদ্ধ ভাষায় ডেফিনেশনটা লেখা আছে যে লভ্যাংশটা কি, অর্জিত মুনাফার যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করতে হয়। তার মানে তোমার মুনাফা হয়েছে ১ লাখ টাকা, এই ১ লাখ টাকা থেকে যে টাকাটা তুমি শেয়ার মালিকদেরকে দিচ্ছ বা শেয়ার মালিকদের মধ্যে বন্টন করে দিচ্ছ, এই টাকাটাকে আসলে বলা হয় লভ্যাংশ। এখন যে কারণে আমি একটা জিনিস ডিসকাস করতে চাচ্ছি, কিভাবে লভ্যাংশ বন্টিত হবে। যখন আমি কলেজে ক্লাস নিতাম, তখন একবার একটা স্টুডেন্ট আমাকে বলল যে স্যার কিভাবে লভ্যাংশ বন্টিত হবে, মানে কি? মানে কি আমি হাতে হাতে দিব, না খামের মধ্যে দিব, না ব্যাংকে দিব? না না, এখানে আসলে কিভাবে বন্টিত হবে বলতে এইটা না, কিভাবে বন্টিত হবে বলতে বোঝানো হয়েছে কতটুকু বন্টিত হবে। মানে তুমি কি পুরা টাকাটাই মালিককে দিয়ে দিবা, না কিছু টাকা মালিককে দিবা আবার কিছু টাকা ব্যবসায় রাখবা, এই ডিসিশনটাকে আসলে বলা হয় লভ্যাংশ সিদ্ধান্ত। তাহলে আমি বললাম মুনাফার যে অংশটা মালিকদের মধ্যে বন্টন করবা সেটা লভ্যাংশ। এখান থেকে আমার আরেকটা টার্মের জন্ম হয়ে গেল, সেটা হলো সংরক্ষিত আয় বা অবন্টিত মুনাফা। আচ্ছা, অবন্টিত মুনাফাটা আমি কম ইউজ করতেছি কারণ আমাদের ফাইন্যান্সের পপুলার টার্মটাই হলো সংরক্ষিত আয়। সংরক্ষিত আয়টা কি? ঠান্ডা মাথায় চিন্তা করো, মালিকরে তুমি খুশি করতে চাইছো, এখন এত বেশি খুশি করে ফেলছো যে তোমার ১ লাখ টাকা মুনাফা হয়েছিল, তুমি পুরো ১ লাখ টাকাই মালিকরে দিয়ে দিছো। তুমি মালিকরে খুব খুশি করে ফেলছো, পরের দিন থেকে দেখবা তোমার ব্যবসা বন্ধ, শাটার টাইনা দিতে হয়েছে। কারণ তোমার ব্যবসা চালানোর জন্য ইলেকট্রিসিটি বিল দিতে হবে, তোমার ব্যবসা চালানোর জন্য ডে টু ডে কিছু খরচ আছে, তোমার তো খরচের কোনো টাকা নাই, কারণ তোমার মুনাফা হয়েছিল ১ লাখ, তুমি পুরো টাকাটাই মালিকরে দিয়ে দিছো। তাহলে এটা কিন্তু কোনো ওয়াইজ ডিসিশন হয় নাই। তাহলে কি করতে হবে, কিছু অংশ তুমি মালিককে দিবা, কিছু অংশ তুমি ব্যবসায় রেখে দিবা তোমার এই ডে টু ডে এক্সপেন্স গুলা মেনটেন করার জন্য, অথবা
ফার্দার তোমার ইনভেস্টমেন্টের জন্য। ফার্দার ইনভেস্টমেন্ট কি? তুমি একটা ব্যবসা করতেছো, তুমি মনে করো 20 বছর 30 বছর ধরে ব্যবসা করতেছো, ওই ছোট্ট একটা রুম নিয়ে ব্যবসা করতা, ওই ছোট্ট একটা রুমই থাইকা গেছে তোমার, এটারে আর তুমি এক্সপ্যান্ড করতে পারো নাই, তাহলে তো এই ব্যবসা করে লাভ নাই। এই জন্য তোমার ব্যবসাটা করার উদ্দেশ্যটা কি, যে আমার যে মুনাফাটা হবে এই মুনাফা থেকে আমি আরেকটু বড় করার চেষ্টা করব। অর্থাৎ আগে আমার একটা মেশিন ছিল, আমার কিছু টাকা আসছে, আমি এখন আরেকটা মেশিন কেনার চেষ্টা করব যাতে আমার প্রোডাকশনটা আরো বাড়ে, যাতে আমার ব্যবসাটা এক্সপ্যান্ড করে। এই জন্য সংরক্ষিত আয়ের ডেফিনেশনে দেখো কি বলা হয়েছে, যে অর্জিত মুনাফার যে অংশ পুনরায় বিনিয়োগের জন্য ব্যবসায় রেখে দেওয়া হবে। তার মানে তুমি যে মুনাফাটা করছো 1 লাখ টাকা, তোমাকে এখান থেকে ওয়াইজলি ডিসিশন নিতে হবে বা সিদ্ধান্ত নিতে হবে এই 1 লাখ টাকার মধ্যে কতটুকু আমি মালিকদেরকে দিব, আর এই 1 লাখ টাকার মধ্যে কতটুকু আমি ব্যবসায় রেখে দিব পরবর্তী বিনিয়োগের জন্য। এই সংক্রান্ত সিদ্ধান্তটার নামই হলো লভ্যাংশ সিদ্ধান্ত। তাহলে এখানে দুইটা ইম্পর্টেন্ট টার্ম আমরা ডিসকাস করে ফেলছি, লভ্যাংশ কি, সংরক্ষিত আয় কি। লভ্যাংশ হলো মুনাফার যে অংশ মালিকদের মধ্যে বন্টন করা হয়, সংরক্ষিত আয় হলো যে অংশটা ব্যবসায় রেখে দেওয়া হয়। দেখো নাম থেকেই তুমি বুঝতে পারবা সংরক্ষিত আয়, সংরক্ষিত মানে কি, সংরক্ষণ করা। কি সংরক্ষণ করতেছো? আয়, অর্থাৎ মুনাফার যে অংশটা তুমি সংরক্ষণ করতেছো। আবার অবন্টিত মুনাফা দেখো, লভ্যাংশের ক্ষেত্রে দেখো আমি কি বলছিলাম, মুনাফার যে অংশটা বন্টন করা হয় মানে তুমি দিয়ে দিচ্ছ, আর যে অংশটা তুমি বন্টন করো নাই এখনো রেখে দিছো, এটাকে বলা হয় হলো অবন্টিত মুনাফা। ওকে, আলহামদুলিল্লাহ, সোফার আমরা যতটুকু শিখলাম, আর্থিক সিদ্ধান্ত 3 ধরনের। 1 নম্বর বিনিয়োগ সিদ্ধান্ত। বিনিয়োগ সিদ্ধান্ত মানে কি, কি কিনতে হবে, কত টাকার কিনতে হবে। 2 নম্বর অর্থসংস্থান সিদ্ধান্ত। অর্থসংস্থান সিদ্ধান্তের ক্ষেত্রে কি, উৎস নির্বাচন করতে হবে, অর্থাৎ উৎস নির্বাচন করার আগে আমার কত টাকা আছে, কত টাকা ঋণ নিতে হবে এটা ডিটারমিন করতে হবে। ওই ঋণের টাকাটা আমি কোন উৎস থেকে সংগ্রহ করব সেটা ডিটারমিন করে ওই উৎস থেকে অর্থটা সংগ্রহ করতে হবে। 3 নম্বর হলো লভ্যাংশ সিদ্ধান্ত। ওই যে আমি বিনিয়োগ সিদ্ধান্ত নিলাম, নিয়ে আমি অর্থ সংস্থান করে আমি ওই সম্পত্তিতে বিনিয়োগ করলাম, করার পরে আমার সারা বছরে যে ব্যবসা করলাম, ব্যবসা করার পরে যে আমার মুনাফাটা আসলো, এখান থেকে আমি কতটুকু মালিকদের দিব, কতটুকু আমার ব্যবসায় রাখবো, এই সংক্রান্ত সিদ্ধান্তটার নামই হলো লভ্যাংশ সিদ্ধান্ত। এবার আমরা পরবর্তী টপিকে যাচ্ছি, অর্থায়নের নীতিমালা। এখানে তোমরা একটা কাজ করবা, ট্রিপল স্টার দিয়ে দিবা। মানে আমি এটা খুবই ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার না, তোমরা একটা কাজ করতে পারো, এটার পাশে 100 স্টার দিয়ে দাও, কারণ এটা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে জ্ঞানের প্রশ্ন আসে, এখান থেকে অনুধাবনের প্রশ্ন আসে, মোস্টলি এখান থেকে তোমার প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা অর্থাৎ গ এবং ঘ এর কোয়েশ্চেন এখান থেকে খুব বেশি আসে। সো আমরা স্টার্ট করি, মুনাফা ও তারল্য নীতি। দেখো ফার্স্টে ডেফিনেশনে কি বলা হয়েছে, প্রথম লাইনটা, মুনাফা ও তারল্যের মধ্যে ভারসাম্য রাখা হয়। এখন তোমার কাছে মনে হতে পারে এই ভারসাম্য বা ব্যালেন্স করাটা আবার কি জিনিস, মানে মুনাফার সাথে তারল্য ব্যালেন্স করার দরকারটা কি। ওকে ফাইন, এটা জানতে হলে আমাকে আগে সেকেন্ড পয়েন্টে যাইতে হবে। দেখো আমি ইয়েলো কালার দিয়ে দিছি মনে রাখার জন্য, যে এদের মধ্যে সম্পর্কটা কি। এদের মধ্যে সম্পর্কটা হলো বিপরীতমুখী বা ঋণাত্মক, অর্থাৎ একটা যদি ডানে যায় আরেকটা বায়ে যাবে, একটা যদি সামনে যায় একটা পিছে যাবে, মানে এটা অপোজিট ডিরেকশনে মুভ করে। এখন আগে আমার বুঝতে হবে অপোজিট ডিরেকশনে মুভ করে কিভাবে। তাহলে আগে আমার জানতে হবে তারল্য জিনিসটা কি। তারল্য মানে হইলো, আমি কোনো বইয়ের ভাষায় বলবো না, সিম্পলি তোমার মনে রাখার জন্য আমি বলতেছি, তোমার হাতে যে টাকাটা আছে এটাকে আসলে বলা হয় তারল্য। অর্থাৎ এই মুহূর্তে আমি যদি তোমার কাছে টাকা চাই, যে টাকাটা তুমি আমাকে দিতে পারতেছো এটাকেই বলা হয় তারল্য। এখন আমি একটা এক্সাম্পল বলি, যেহেতু এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে কথা বলতেছি, ঠিক আছে, সামনে তোমার পরীক্ষা। তো আমাদের ঢাকার এখানে, পুরান ঢাকার এখানে একটা ট্রেডিশন আছে যে কোনো পরীক্ষার্থী থাকলে পরীক্ষার আগে তার সমস্ত আত্মীয় স্বজন তাকে দেখতে আসে, দেখতে আসে খাবার দাবার বিভিন্ন জিনিসপত্র নিয়ে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তাকে টাকা দেওয়া হয়। মানে এটা হলো তাকে এনকারেজ করার জন্য সে পরীক্ষা দিতে যাচ্ছে, ওয়ান কাইন্ড অফ মোটিভেশনাল ফ্যাক্টর। এই যে ব্যাপারটা, এটাতে যেটা হয়, ওই যে পরীক্ষার্থী থাকে তার মোটামুটি ভালো একটা ধান্দা হয়, মানে ভালো একটা অ্যামাউন্ট সে পায়। ধরলাম তুমি পরীক্ষা দিতে যাবা, পরীক্ষার আগে এখন তুমি আত্মীয় স্বজনের কাছ থেকে পাইছো, তুমি 1 লাখ টাকা পাইছো। এটা আবার ভাইবো না যে 1 লাখ টাকা আসলেই পেয়ে গেছো, এটা আমি এক্সাম্পলের সিম্পলিসিটির জন্য এটা ইউজ করলাম। এই যে তুমি ফর এক্সাম্পল 1 লাখ টাকা পাইছো, এখন তোমার মনে হইলো, তোমার একজন আয়সা বললো, তোমার একটা বন্ধু, যে এই টাকাটা হুদাই তোর কাছে রাখিস না, এই টাকাটা ব্যাংকে দিয়ে দে, ব্যাংকে দিলে কিছু এক্সট্রা টাকা পাবি। তো তুমি আবার মনে মনে চিন্তা করলা যে না না না, আমি ব্যাংকে ট্যাংকে টাকা দিব না, আমি এই টাকা আমার কাছে রাখা দিব, আমি এই টাকা আমার কাছে রেখে দিব, আমার যখন যে জায়গায় খরচ করতে মন চায় আমি খরচ করব। তাইলে তুমি টাকাটা তোমার কাছে রাখলা, তার মানে কি, যে কেউ যদি তোমার কাছে ইনস্ট্যান্টলি টাকা চায় তুমি ইনস্ট্যান্টলি দিতে পারবা, এটা কি বলা হয় হইলো তারল্য।
তাহলে ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি কি মুনাফার উপরে ফোকাস করছো না তারল্যের উপরে ফোকাস করছো? তুমি টাকাটা তোমার কাছে রাখতে চাইছো, তার মানে তুমি তারল্যের উপরে ফোকাস করছো। তুমি কি করলা, তোমার আলমিরার একটা ড্রয়ারে সুন্দর করে টাকাটা প্যাক করে রাখা দিছো, যে এই টাকাটা আমার মুনাফা টুনাফা এক্সট্রা দরকার নেই, এই টাকাটা আমি আমার কাছে রেখা দিতেছি। রাখলাম। 1 বছর পরে আবার ড্রয়ারটা খুললা, খুইলা ওই প্যাক থেকে টাকাটা বের করলা। এখন আমাকে বলো, বের করার পরে কত টাকা দেখছো? 1,10,000 টাকা? অবশ্যই না। বের করার পরে ওই 1,00,000 টাকাই থাকবে। কারণ টাকা এমন একটা জিনিস, টাকা আ গাছের মতো শাখা প্রশাখা বিস্তার করে না, বা টাকার বাচ্চা হয় না। যে তুমি টাকাটা রাইখা দিছো, 1 বছর পরে এক্সট্রা 10,000 টাকা হয়ে গেছে। তার মানে তুমি 1,00,000 টাকা রাখছিলা 1 বছর পরে কেন? তুমি 10 বছর পরেও যদি ওই ড্রয়ার খুলে বের করো, তুমি 1,00,000 টাকাই পাবা। তার মানে আমি বলতে পারি, তুমি যখন তারল্যের উপরে ফোকাস করছো, মানে তুমি তোমার হাতে টাকা রাখতে চাইছো, তখন আলটিমেটলি তোমার কোনো মুনাফা হয় নাই, বা মুনাফাটা কমে গেছে। তাহলে দেখতে পারছো বিপরীতমুখী সম্পর্ক কিভাবে? অর্থাৎ আমি তারল্যের উপরে ফোকাস করলে আমার মুনাফাটা কমে যাচ্ছে। এবার আসো অপোজিট ডিরেকশনে বলি, মুনাফার উপরে ফোকাস করবা কিভাবে? তুমি তোমার ফ্রেন্ডের কথা শুনলা যে না ঠিকই আছে, ব্যাংকে টাকা রাখলে ভালোই, কারণ বাসায় টাকা রাখলে চুরি হইতে পারে, ছিনতাই হইতে পারে, বা হারাই যেতে পারে। ব্যাংকে রাখলে আমার কিছু এক্সট্রা টাকাও আসবে। তুমি ব্যাংকে রাখলা, ব্যাংকের সাথে তোমার চুক্তি হইলো যে ঠিক আছে এই টাকাটা তুমি 1 বছরের জন্য রাখবা, 1 বছর পরে তোমাকে আমি তোমার এই 1,00,000 টাকাও ফেরত দিব, প্লাস তোমাকে আরো 10,000 টাকা এক্সট্রা দিব। মানে তুমি 1 বছর পরে 1,10,000 টাকা পাবা। তাহলে তুমি মুনাফার উপরে ফোকাস করলা। এখন দেখো তোমার প্রবলেম কোথায়? তুমি ব্যাংকে টাকাটা জমা রাখছো, 1 মাস পরে ইনস্ট্যান্ট এখন তোমার কোনো একটা কিছু কেনার জন্য এখন তোমার 20,000 টাকা লাগবে। এখন তুমি আমাকে বলো, ব্যাংক কি তোমার ফ্রেন্ড, বা ব্যাংক কি তোমার দুলাভাই, যে ফোন করলা যে ভাই টাকাটা দিয়া যায় তো? ব্যাংক কি তোমার টাকাটা দিবে? অবশ্যই দিবে না, কারণ ব্যাংকের সাথে তোমার ডিলই হয়েছে তুমি 1 বছর রাখবা, 1 বছর রাখার পরে সে তোমাকে এক্সট্রা টাকা দিবে। তাহলে তুমি ব্যাংক থেকে যখন চাইতেছো তখন তুমি টাকাটা কিন্তু পাচ্ছ না। তাহলে তার মানে তুমি যখন মুনাফার উপরে ফোকাস করছো তখন কিন্তু তোমার তারল্য কমে গেছে, অর্থাৎ ইনস্ট্যান্টলি তোমার যে জিনিসটা কেনার দরকার ছিল, ওইটা কেনার জন্য যে টাকা, ওই টাকার শর্টেজে পড়ে গেছো তুমি। তার মানে আমি এখান থেকে বুঝতে পারতেছি তারল্যের সাথে মুনাফার রিলেশনশিপটা হলো বিপরীতমুখী বা ঋণাত্মক বা নেগেটিভ, অর্থাৎ ইনভার্স রিলেশনশিপ। অর্থাৎ একটা বাড়লে আরেকটা কমে। দেখো আমি একটা স্যাম্পল লাইন লিখে দিয়েছি, 3 নাম্বার লাইনটা বা লাস্ট লাইন। তারল্য যত কম মুনাফা তত বেশি। আমি ঘুরায় বলতে পারি, মুনাফা যত কম তারল্য তত বেশি। ওকে, নেক্সট নীতি ঝুঁকি ও মুনাফা নীতি। আমরা আগে ডেফিনেশনটা দেখি। অ্যাজ ইউজুয়াল আগের ডেফিনেশনের মতোই মুনাফা ও ঝুঁকির মধ্যে সম্পর্কের ভারসাম্য, বাট এখানে আমি আগে এক্সপ্লেন করে দিছি সমমুখী সম্পর্কের। তাহলে আমরা আগে দেখি সম্পর্কটা কি। এদের মধ্যে আবার সম্পর্কটা হলো সমমুখী বা ধনাত্মক বা পজিটিভ রিলেশনশিপ, অর্থাৎ এরা একই ডিরেকশনে মুভ করে। একই ডিরেকশনে কিভাবে মুভ করে? এখন ধরো আহ বাজারে সিকিউরিটি ইস্যু হবে। আচ্ছা, তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে সিকিউরিটি কি জিনিস? আমি এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এখন জাস্ট বললাম যে গভর্নমেন্ট বা সিকিউরিটি টিকিউরিটি বাদ দাও, তুমি জাস্ট সিম্পলি এভাবে চিন্তা করো যে গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট তোমার কাছ থেকে টাকা ধার চাইছে, মানে গভর্নমেন্ট তোমাকে বলল যে তুমি এই জায়গাটায় বিনিয়োগ করো, কিন্তু তোমার এই টাকা ফেরত দেওয়ার দায়িত্ব আমি নিলাম। আচ্ছা, তো এটার জন্য আমি বললাম যে গভর্নমেন্ট একটা সিকিউরিটি ইস্যু করলো। আমরা নরমালি জানি গভর্নমেন্ট যদি কোনো সিকিউরিটি ইস্যু করে তাহলে সেটাকে বলা হয় ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড। জাস্ট এতটুকু জেনে রাখুন যে গভর্নমেন্ট ইস্যু করছে। আচ্ছা, এখন প্রথম কথা, গভর্নমেন্ট যেখানে ইস্যু করবে সেখানে তুমি চিন্তা করে বলো তো এখানে কি ঝুঁকিটা কম হবে না বেশি হবে? আমার মনে হয় এখানে ঝুঁকিটা কম হবে। কেন কম? কারণ গভর্নমেন্ট কখনো দেউলিয়া হয় না। এরকম কি কখনো দেখছো কোন গভর্নমেন্ট রাস্তায় গিয়ে মানুষের কাছে টাকা চাইতেছে, ভাই 2টা টাকা দাও আমাকে? না, কারণ গভর্নমেন্টের টাকার অভাব নেই। গভর্নমেন্ট, হ্যাঁ তুমি এটা বলতে পারো যে গভর্নমেন্ট আয়ের চেয়ে ব্যয় বেশি করে, কারণ গভর্নমেন্টের উদ্দেশ্য হলো জনকল্যাণ করা। জনগণের কল্যাণের জন্য সে যে পরিমাণ টাকা আয় হয় তার তার থেকে সে বেশি পরিমাণ টাকা ব্যয় করে। এটা হইতে পারে যে তার আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বেশি, বাট ইট ডাজন্ট মিন যে গভর্নমেন্ট দেউলিয়া হয়ে যায়। কোন দেশে শুনছো যে গভর্নমেন্ট পুরা ফকির হয়ে গেছে? এটা কখনোই পসিবল না। তার মানে তুমি যখন গভর্নমেন্টের সিকিউরিটিটা কিনতেছো, তোমার মাথায় কাজ করতেছে যে আমার এখানে তো ঝুঁকি নাই, মানে ঝুঁকি কম ফার্স্টে। তারপরে আমি চিন্তা করলাম যে ঝুঁকি কম কি, আসলে ঝুঁকি নাই বললেই চলে, কারণ গভর্নমেন্ট যেহেতু এই টাকা ফেরত দেওয়ার দায়িত্ব নিছে, তার মানে আমি প্রিটি মাচ শিওর যে আমি মেয়াদ শেষে এই টাকাটা ফেরত পাবো।
এখন এখানে গভর্নমেন্ট তোমাকে যে পরিমাণ আয় দিবে তুমি কিন্তু তাতেই খুশি। তুমি তাতেই খুশি কেন? তুমি চিন্তা করতেছো যে মেয়াদ শেষে আমি আমার বিনিয়োগের টাকাটাও ফেরত পাইতেছি, প্লাস এক্সট্রা যা দিতেছে তাই পাইতেছি, মানে আমার এখানে লস নাই। এখন আরেকটা কোম্পানিও একটা সিকিউরিটি ইস্যু করলো। সেই কোম্পানিটা খুব রেনাউন্ড একটা কোম্পানি, বাট ওই কোম্পানি যখন তোমাকে বললো যে আচ্ছা ধরো কথার কথা গভর্নমেন্ট তোমাকে বললো যে তুমি যদি 100 টাকা বিনিয়োগ করো তোমাকে আমি মেয়াদ শেষে 5 টাকা এক্সট্রা দিব, মানে 105 টাকা দিব। এখন ওই কোম্পানিতে যখন তুমি বিনিয়োগ করতে গেছো ওই কোম্পানিও তোমাকে সেম কথা বলছে যে তুমি 100 টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে 105 টাকা পাবা। তুমি কিন্তু ওই কোম্পানিতে বিনিয়োগ করতে চাবা না, কারণ তুমি চিন্তা করবা যে একটা কোম্পানি যত ভালোই হোক না কেন এটার মালিক তো গভর্নমেন্ট না, এটার মালিক কোন একটা ব্যক্তি সত্তা। সো এটাতে যে কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, ব্যবসাটা হঠাৎ করে বন্ধ হয়ে যাইতে পারে, ব্যবসাটা দেউলিয়া হয়ে যাইতে পারে, অথবা ব্যবসায় দেখা গেছে কোনো মুনাফা হইতেছে না, সে তোমার টাকা ফেরত দিতেও পারে নাও দিতে পারে, অর্থাৎ এখানে তোমার একটা ঝুঁকি বিদ্যমান। এখন সরকারও তোমাকে 100 টাকা 105 টাকা দিতে চাইছে, কোম্পানি 105 টাকা দিতে চাইছে, তুমি তখন চিন্তা করবা যে আমি তাহলে এত রিস্কে যাব না, আমি সরকারের থেকে নিব, কারণ দুইজনই যেহেতু আমাকে সেম টাকা মানে সেম রিটার্ন দিচ্ছে, দুইজনই 105 টাকা দিবে, তাহলে আমি কোম্পানিতে কেন যাব, কারণ কোম্পানি তো দেউলিয়া হয়েও যাইতে পারে, সেই ক্ষেত্রে তুমি সরকারে যাবা। হ্যাঁ, এখন কথা আছে, এখন কোম্পানি যদি আবার তোমাকে বলে যে আচ্ছা ভাই আসো আমার এখানে টাকা বিনিয়োগ রাখো, আমি মেয়াদ শেষে তোমাকে 108 টাকা ফেরত দিব, তখন তুমি কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বে পড়বা, কারণ তখন তুমি চিন্তা করবা যে আমি গভর্নমেন্টের এখানে রাখলে এক্সট্রা পাবো 5 টাকা, কোম্পানিতে রাখলে আমি এক্সট্রা পাবো 8 টাকা। তখন তুমি চিন্তা করবা যে হ্যাঁ এবার এটা ঠিক আছে, কারণ কোম্পানিতে যেহেতু ঝুঁকি আছে যে কোম্পানিটা দেউলিয়া হয়ে যাইতে পারে, ব্যবসাটা বন্ধ হয়ে যাইতে পারে, এই যে তুমি একটা অতিরিক্ত ঝুঁকি নিছো, এই অতিরিক্ত ঝুঁকির জন্য কিন্তু তুমি অতিরিক্ত একটা মুনাফা পাইতেছো, সরকারের থেকে 5 টাকা পাইতেছো, কোম্পানি থেকে তুমি 8 টাকা পাইতেছো। এই যে অতিরিক্ত মুনাফার কেন নিতেছো? কারণ তুমি অতিরিক্ত ঝুঁকি নিচ্ছ। আরেক এই জন্য আমরা বলতে পারি যে যেখানে ঝুঁকি যত বেশি মুনাফা তত বেশি, এই কারণে বলা হয় এদের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। এখন তোমাকে এদের মধ্যে ভারসাম্য করতে হবে, অর্থাৎ তুমি ঝুঁকি নিতে নিতে আবার এমন ঝুঁকি নিয়ে নিছো যে তুমি ব্রিজের একদম কোনায় গিয়ে দাঁড়ায় আছো, যে আরেকবার নড়লেই তুমি মনে করো সমুদ্রের মধ্যে পড়ে যাবা। এতখানি ঝুঁকিও তোমাকে নিতে বলা হয় নাই যে তুমি মুনাফা বেশি পাবা দেখা দুনিয়ার পরিমাণ ঝুঁকি নিবা, এটা বলা হয়নি। তোমাকে বলা হয়েছে তুমি এমন একটা মডারেট লেভেলে ঝুঁকি নাও যাতে তোমার ঝুঁকিটাও বেশি হওয়ার কারণে তোমার মুনাফাটাও যাতে বেশি হয়, এটা যাতে জাস্টিফাইড হয়, আবার এরকমও যাতে না হয় যে মাত্রাতিরিক্ত ঝুঁকি নিয়ে নিচ্ছ। যেমন আমরা আরেকটা সিম্পল এক্সাম্পল বলতে পারি, এটা তোমাদের মাথায় বেশি থাকবে আশা করি। তোমরা যখন পরীক্ষা দিতে যাও, পরীক্ষার হলে তোমরা দেখাদেখি করার চেষ্টা করো, যেটা আসলে ঠিক না। তো তোমরা দেখা গেছে একটা ম্যাথ আসছে 10 মার্কের, এখন তুমি পুরো ম্যাথটাই পারো না। তুমি ফার্স্টে চিন্তা করলে যে না ভাই আমি ঝুঁকি টুকি নিতে পারবো না, কারণ আমি ধরা খাইলে আমার খাতা নিয়ে যাবে, আমার পরীক্ষা শেষ। তুমি চিন্তা করলে আমি কোনো ঝুঁকি নিব না, তাহলে কিন্তু তোমার মুনাফাও জিরো, কারণ তুমি ঝুঁকিও নেও নাই, তোমার মুনাফাও নাই, কারণ তুমি ম্যাথটা পারতেছো না, ম্যাথটা ছেড়ে দিয়ে আসতে হইতেছে। আচ্ছা তুমি খুব সাহসী মানুষ, তুমি চিন্তা করলা যে আমি একটু ঝুঁকি নেই। ঝুঁকি নেই কি, আমি আশেপাশে ডানে বামে সামনে পিছে থেকে দেখি কোনোভাবে কালেক্ট করতে পারি কিনা। এই যে তুমি ঝুঁকি নিছো, এটা ঝুঁকিটা কি, ধরা খাইলে তোমার খাতা নিয়ে যাবে, আর ধরা না খাইলে ছক্কা। ছক্কা কেন? ধরা না খাইলে তুমি ওই ম্যাথটা কারো কাছ থেকে দেখা 10-এ 10 পাওয়া যাবা। তার মানে কি, যখন তুমি অতিরিক্ত ঝুঁকি নিতেছো, অতিরিক্ত ঝুঁকির কারণে তোমার মুনাফাটাও বেশি হইতেছে। অনেকে আবার এখানে ওই যে মাত্রাতিরিক্ত ঝুঁকির কথা বলছি না, অনেকে আবার মাত্রাতিরিক্ত ঝুঁকি কি 2-3 বেঞ্চ আগের কারো কাছ থেকে দেখতে যায়, মানে এত পরিমাণ লোভ করতে যায় মুনাফার জন্য, অতিরিক্ত ঝুঁকি নিতে যায়, অতিরিক্ত ঝুঁকি নেওয়া যাওয়ার সময় খাতাটা নিয়ে যায়, আলটিমেটলি ও যাও অ্যান্সার করতে তাও অ্যান্সার করতে পারে না, পরীক্ষায় ফেল করে। এই জন্য বলা হয় অতিরিক্ত পরিমাণ ঝুঁকি নিবা না, যতটুকু ঝুঁকি নিবা এটার সাথে মুনাফাটাকে অ্যাডজাস্টমেন্ট করে চিন্তা করে ওয়াইজলি ডিসিশন নিতে হবে। এই নীতিটার নামই হলো ঝুঁকি ও মুনাফা নীতি। আহ, এবার 3 নাম্বার হলো পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। আমরা শুরুতেই খুব একটা ইম্পর্টেন্ট টার্ম নিয়ে কথা বলবো, পোর্টফোলিও। দেখো আমি ইয়েলো কালার করে দিয়েছি, এটার কারণ হলো টার্মটা খুব ইম্পর্টেন্ট। পোর্টফোলিও কি, আমি এখানে জাস্ট একটা বেসিক ডেফিনেশন লিখছি যে একটি বিশেষ প্রকল্পে অর্থ বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে অর্থ বিনিয়োগ করা। এটা একটা প্রকল্প হইতে পারে, এটা একটা ব্যবসা হইতে পারে, এটা একটা সিকিউরিটি হইতে পারে, এটা যে কোনো কিছু হইতে পারে। অর্থাৎ আমার কথা হইলো কোনো একটা স্পেসিফিক জায়গায় বিনিয়োগ না করে তুমি কয়েকটা জায়গায় বিনিয়োগ করবা। এখন তোমার মাথায় আসতে পারে এটা এমন আহামরি কি জিনিস, মানে এটার অ্যাডভান্টেজটা কি?
দেখো এটার অ্যাডভান্টেজটা হইলো ৩ নাম্বার লাইনটা যেটা আমি ব্লু কালার করে দিছি, এটার উদ্দেশ্যটা হইলো ঝুঁকি হ্রাস করা বা সর্বনিম্ন করা। এখন তোমার মনে কোয়েশ্চেন জাগতে পারে এটা ঝুঁকি হ্রাস করে কিভাবে? ওই যে আগের এক্সাম্পলে আসি, তুমি ইন্টার পরীক্ষার্থী ছিলা, তুমি ১,০০,০০০ টাকা পাইছো। এখন তুমি তোমার এই কষ্টের ১,০০,০০০ টাকা তুমি একটা কোম্পানিতে বিনিয়োগ করলা। বিনিয়োগ করলা কেন? এখান থেকে তুমি মুনাফা পাবা। তুমি একটা জায়গায় বিনিয়োগ করছো, বছর শেষে দেখলা তুমি কোম্পানিটা দেউলিয়া হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে, শেষ, কোম্পানি নাই। এখন কোম্পানি নাই, তাহলে তোমার মুনাফা তো নাই, ওটা তো চিন্তা করাই যায় না। তুমি যে ১,০০,০০০ টাকা বিনিয়োগ করছিলা ওই টাকাও কিন্তু গেছে গা, ফিসাবিলিল্লাহ, শেষ। তার মানে তোমার যা বিনিয়োগ ছিল পুরা টাকাটাই তো গন। তাহলে তুমি এখানে আলটিমেটলি হিউজ পরিমাণে লুজার হইলা। এখন তুমি চিন্তা করো, তুমি ওইটা একটা জায়গায় বিনিয়োগ না করে তুমি ওইটাকে ৩ জায়গায় বিনিয়োগ করলা। কিভাবে? একটা কোম্পানিতে করলা ৪০,০০০, আরেকটা কোম্পানিতে করলা ৩০,০০০, আরেকটা কোম্পানিতে করলা ৩০,০০০। ভাই একসাথে তো ৩টা কোম্পানি দেউলিয়া হবে না। হইলে কি হইতে পারে? প্রথমটা দেউলিয়া হইলো ৪০,০০০, তাহলে তোমার ৪০,০০০ গেছে, কিন্তু তুমি তো বাকি ৬০,০০০ টাকা ফেরত পাচ্ছ। আচ্ছা আমি ধরলাম দ্বিতীয়টাও হয়ে গেছে, ধরো একদম খুব কপাল খারাপ তোমার, ২টা কোম্পানি একসাথে দেউলিয়া হয়ে গেছে, তাহলে ৪০ আর ৩০, ৭০,০০০ টাকা শেষ। স্টিল নাও তুমি কিন্তু ৩০,০০০ টাকা পাচ্ছ। আমি কিন্তু একবারও উচ্চারণ করি নাই মুনাফা বৃদ্ধি পাবে। দেখো আমি উদ্দেশ্যটায় ফোকাসই করছি ঝুঁকি হ্রাস করা। অর্থাৎ তুমি যদি একটা কোম্পানিতে বিনিয়োগ করতা তাহলে তোমার পুরো ১,০০,০০০ টাকাই চলে যেত। এখন তুমি একাধিক জায়গায় বিনিয়োগ করাতে তোমার কিন্তু কোনো না কোনো জায়গা থেকে তুমি কিন্তু কিছু না কিছু টাকা রিকভার করে আনতে পারতেছো, অর্থাৎ তোমার ক্ষতি হইতেছে বাট বা ঝুঁকি থাকতেছে, কিন্তু সেই ঝুঁকিটাকে বা ক্ষতির পরিমাণটাকে তুমি আগের থেকে কমায় নিয়ে আসতে পারতেছো। এবং আমাদের সেকেন্ড লাইনটা যেটা হোয়াইট কালারে আছে, এটাই হলো আমাদের নীতিটা, যে ঝুঁকি সর্বনিম্নকরণের উদ্দেশ্যে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার নীতিটার নামই হলো পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। এবং এই পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতিতে ৫০০ স্টার দিয়ে রাখো, কারণ এটা থেকে মোটামুটি প্রয়োগ বা উচ্চতর দক্ষতার কোয়েশ্চেন আসে। আসে মানে যে আসবেই এরকম কিছু না, নরমালি এটা আসে। কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা খুবই কোর একটা কনসেপ্ট। যে তুমি এখন কথা হইলো তোমার মানে আমরা তো পরে সিকিউ নিয়ে যখন ডিসকাস করবো ইনশাল্লাহ তখন এগুলা বলবো আমি কিভাবে কোয়েশ্চেন সলভ করতে হয়। বাট এখন একটা বেসিক জিনিস বলি, যে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি তুমি কোয়েশ্চেনের মধ্যে বুঝবা কিভাবে? যখনই তুমি দেখবা যে এক জায়গায় বিনিয়োগ না করে ২-৩ জায়গায় বিনিয়োগ করে ফেলছে, তখনই তুমি বুঝবা এটা পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। ওকে, আমরা আলোচনার শেষে চলে আসছি। আমার এখন এখন চিন্তা করে দেখো অলরেডি অনেক সময় পাস হয়ে গেছে। এতক্ষণ আমি যা বলছি, শুরুতে যা বলছি তখন তোমার মাথায় ছিল। যখন আমি পরের টপিকে গেছি তুমি কিন্তু আস্তে, আস্তে আগের টপিকটা ভোলা শুরু করছো। এইজন্য আমার মনে হয় যে প্রত্যেকটা আলোচনার শেষে যদি আমরা একটু রিভাইজ করি তাহলে আমাদের টপিকগুলা মানে মাথায় আসে, আবার রিকল করা যায়। তো আমরা একটু রিকল করি। ১ নাম্বার, অর্থায়নের উদ্দেশ্য কি? অর্থ সংগ্রহ করা। সরকারি অর্থায়নের উদ্দেশ্য কি? জনকল্যাণ করা। ব্যবসায় উদ্দেশ্য বাদ রেখা লাভ নাই তাইলে। ব্যবসায় অর্থায়নের উদ্দেশ্য কি? ব্যবসা অর্থায়নের উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। স্বল্পমেয়াদী সম্পদে বিনিয়োগ, এটার অল্টারনেটিভ নাম কি? চলতি মূলধন ব্যবস্থাপনা। দীর্ঘমেয়াদী সম্পদে বিনিয়োগ, এটার অল্টারনেটিভ নাম কি? মূলধন বাজেটিং। কোন উৎস হতে অর্থ সংগ্রহ করা উচিত? যে উৎসের ব্যয়টা সবচেয়ে কম, যে উৎসের ঝুঁকিটা সবচেয়ে কম। নিট মুনাফার যে অংশটা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয় সেটাকে বলা হয় লভ্যাংশ। নেট মুনাফার যে অংশ পুনরায় বিনিয়োগের জন্য থাকে এটাকে বলা হয় সংরক্ষিত আয়। বলতো এটার আরেকটা টার্ম কি ছিল? একটা টার্ম হইল অবন্টিত মুনাফা। মুনাফা ও তারল্যের মধ্যে সম্পর্ক কি? বিপরীতমুখী বা ঋণাত্মক। আচ্ছা এখানে আমার একটা কথা আছে, এখানে যখন অনুধাবনের কোয়েশ্চেন আসে কোয়েশ্চেনটা ২-৩ ভাবে আসতে পারে। দেখো চিন্তা করো, ফার্স্টের কোয়েশ্চেনটা হইলো একদম বাচ্চা লেভেলের কোয়েশ্চেন, মুনাফা ও তারল্যের মধ্যে সম্পর্ক কি রকম? তুমি সুন্দর মতো অ্যান্সার করলা মুনাফা ও তারল্যের মধ্যে সম্পর্ক বিপরীতমুখী, তারপরে তুমি ব্যাখ্যা দিলা। দ্বিতীয় কোয়েশ্চেনটা হইলো, আমি তোমাকে একটু কনফিউজ করার জন্য বললাম মুনাফা ও তারল্যের মধ্যে সম্পর্ক বিপরীতমুখী, তুমি কি একমত বা এটা আলোচনা করো? তা তুমি জানো যে এদের মধ্যে সম্পর্ক বিপরীতমুখী, তুমি বললা যে হ্যাঁ মুনাফা ও তারল্যের মধ্যে সম্পর্ক বিপরীতমুখী, আমি এই উক্তির সাথে একমত, তারপর তুমি আলোচনা করলা। ৩ নাম্বারটা হলো একটু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন। আমরা অনেক সময় স্টুডেন্টসদের কনফিউজ করে দেই কিভাবে? মুনাফা ও তারল্যের মধ্যে সম্পর্ক সমমুখী, তুমি কি একমত? বা এভাবে লিখি মুনাফা ও তারল্যের মধ্যে সম্পর্ক সমমুখী, ব্যাখ্যা করো। এটা লিখলে যেটা হয়, অনেক স্টুডেন্টের মাথায় চিন্তা হয়
যে না টিচার মানুষ কোয়েশ্চেন করছে, টিচার কি আর মিথ্যা কথা বলবে? তার মানে যা বলছে তাই সত্যি, তোমরা ওইটার উপরই মিথ্যা জিনিসের উপরই ব্যাখ্যা দিয়ে এসে পড়ো। এজন্য তোমাকে আগে জানতে হবে এদের মধ্যে সম্পর্কটা কি, তারপরে লিখতে হবে। এখন আমি কোয়েশ্চেনটা কি করছিলাম, মুনাফা ও তারল্যের মধ্যে সম্পর্ক সমমুখী ব্যাখ্যা করো। তা তুমি ফার্স্টেই বলবা মুনাফা ও তারল্যের মধ্যে সম্পর্ক সমমুখী, আমি এই উক্তির সাথে একমত নই, অথবা মুনাফা ও তারল্যের মধ্যে সম্পর্ক সমমুখী নয়, মুনাফা ও তারল্যের মধ্যে সম্পর্ক বিপরীতমুখী। ওকে, দেন কোয়েশ্চেনটা কি, মুনাফা ও ঝুঁকির মধ্যে সম্পর্ক কি, সমমুখী বা ধনাত্মক। একাধিক শেয়ার, প্রকল্প বা ব্যবসায় বিনিয়োগ করাকে কি বলে, পোর্টফোলিও বলে। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির উদ্দেশ্য কি, পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির উদ্দেশ্য হলো ঝুঁকি হ্রাস করা বা ঝুঁকি সর্বনিম্ন করা। ওকে, সোফার যতটুকু আলোচনা হইলো এখান থেকে সম্ভাব্য কি কি জ্ঞানমূলক প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে এটা এখানে লেখা আছে। এখন তোমাদের সুবিধার্থে আমি এই কোয়েশ্চেনগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওইখান থেকে কোয়েশ্চেনগুলো কালেক্ট করে নিও। এবং আমি যতটুকু আলোচনা করেছি এর মধ্যে সব কোয়েশ্চেন সলভ করা হয়েছে, একটা কোয়েশ্চেন বাদে। সেটা হলো আমরা অনুধাবনমূলক প্রশ্নের 5 নাম্বার কোয়েশ্চেনে যাই। সবাই একটু মনোযোগ দাও। 5 নাম্বার কোয়েশ্চেনটা কি ছিল, একজন শেয়ার হোল্ডার কখন লভ্যাংশ পেয়ে থাকে। আচ্ছা, এখন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন নিয়ে আমি কথা বলি। আমরা লভ্যাংশ সিদ্ধান্তে কি পড়ছিলাম, পুরা টাকা মালিককে দেয়া যাবে না, পুরা টাকাও ব্যবসায় রাখা যাবে না, কিছু মালিককে দিতে হবে, কিছু রাখতে হবে। এখন তোমার ব্যবসা শেষে মুনাফা হয়েছে 25,000 টাকা। এখন তোমার স্বাভাবিকভাবে মাথায় কি কাজ করতেছে, আমি কিছু মালিককে দিব, কিছু ব্যবসায় রাখবো। কিন্তু তোমার ব্যবসায় প্রোডাকশন রান করার জন্য যে মেশিনটা ছিল, মেশিনটা নষ্ট হয়ে গেছে। মেশিনটা নষ্ট হয়ে গেছে, এখন মেশিনটা রিপেয়ার করারও কোনো ওয়ে নাই, মানে এটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, ড্যামেজড। এখন তোমার নতুন মেশিন কিনতে হবে। এখন নতুন মেশিন কিনতে হইলে তোমার 25,000 টাকা লাগবে। এখন তুমি চিন্তা করো, তুমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছো যে আমি এখন কি করব। এখন তুমি তুমি মনে মনে চিন্তা করলা যে আমি তো সিদ্ধান্তে শিখছি যে কিছু মালিকরে দিতে হবে, কিছু ব্যবসায় রাখতে হবে। তাহলে আমি মালিকরে 10,000 দিলাম আর ব্যবসায় 15,000 রাখলাম। ভাই এই 15,000 টাকা রাখা লাভ নাই, কারণ তোমার ওই মেশিনটা কেনার জন্য দরকার 25,000, তুমি ব্যবসায় রাখছো 15,000। এখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, ওই মেশিনটা যদি তুমি না কিনো তাহলে তো তোমার প্রোডাকশন বন্ধ হয়ে আছে। তোমার যদি প্রোডাকশন বন্ধ হয়ে থাকে তাহলে আলটিমেটলি তোমার ব্যবসা বন্ধ। তাহলে এই যে তুমি মালিককে 10,000 টাকা দিছো, এই 10,000 টাকা দিয়ে তো শুধু এই বছরের জন্য দিচ্ছে, এর পরের বছর তো তোমার কোনো মুনাফা হবে না। এই জন্য তখন মালিকরা চিন্তা করে এরকম যে আমরা তো প্রতিষ্ঠানের মালিক, তার মানে আমরাই এখানে টাকা দিয়ে ব্যবসাটা চালু করছি, আমরা তো 2 দিনের ব্যক্তি না যে চলে যাইতেছি। আমরা যেহেতু এখানে আছি আর ব্যবসাটা রান করার জন্য যেহেতু মেশিনটা দরকার, সো এই মেশিনটা যদি আমি কিনতে পারি তাহলে আমি ব্যবসাটা রান করতে পারবো। তখন মালিকরা কি চিন্তা করে যে ঠিক আছে আগে তাইলে ওই মেশিনটাই কিনো, আমাদের এই বছর কোনো মুনাফা দেওয়ার দরকার নাই। তুমি যদি মেশিনটা কিছু কম দামে কিনতে পারো, যদি কেনার পরে কিছু টাকা থাকে তাহলে আমাদের দিও, না হইলেও কোনো সমস্যা নাই। এখন তো এটা নিয়ে আরো অনেক ডিটেল আলোচনা আছে, বাট এটা আমরা চ্যাপ্টার 2 তে ডিসকাস করব। আমি এখন বেসিক আলোচনা দেখে জাস্ট ইজিলি তোমাদের বললাম যে একজন শেয়ার হোল্ডার আসলে লভ্যাংশটা পায় হইলো সবার সব খরচ পরিশোধ করার পরে। যেমন এখানে আরো অনেক পার্টি থাকতে পারে, যে কেউ তোমার কাছ থেকে টাকা পায়, তো মালিক তখন বলবে যে ওরে আগে টাকাগুলো পরিশোধ করো, করার পরে যে টাকাটা থাকে সেটা আমাকে দিলেই হবে। সো একজন শেয়ার হোল্ডার সবার শেষে লভ্যাংশ পায়, এজন্য তাদেরকে বলা হয় লভ্যাংশের শেষ দাবিদার। দ্যাটস ইট ফর টুডে। আশা করি যতটুকু আলোচনা করা হয়েছে তোমাদের মাথায় ঢুকেছে ইনশাআল্লাহ এবং মনে থাকবে। তারপরে যদি কারো কোনো টপিক নিয়ে কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবা, আই উইল ট্রাই টু সলভ ইট। এবং লেকচার শেষ করার আগে, আমার আলোচনা শেষ করার আগে একটাই রিকোয়েস্ট, দয়া করে সবাই বাসায় থাকবে, কেউ বাসা থেকে বের হয়েও না। কারণ বাসা থেকে বের হলে তুমি নিজেও রিস্কের মধ্যে থাকবে, তোমার আশেপাশের মানুষজনও রিস্কের মধ্যে থাকবে। আমি জানি বাসায় থাকাটা খুব বিরক্তিকর, কারণ সারাদিন বাসার মধ্যে থাকাটা তোমাদের কাছে অসহ্যকর মনে হচ্ছে, বাট একটু কষ্ট করো, এই সিচুয়েশনটা আজীবন থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি এটা সলভ হয়ে যাবে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা আবার ফিরে আসবে। সো আমরা ওই প্রত্যাশায় থাকি এবং তোমরা দয়া করে বের হবা না, বাসায় থাকো। বাসায় যা করতে মন চায় বাসায় করো, পড়ালেখা করো, কিছু সময় গান টান শোনো, সময় পাস করো, নামাজ কালাম পড়ো, আল্লাহকে ডাকো, কাজে দিবে। বাট বাসা থেকে বের হয়েও না, বাসায় থাকো এবং আল্লাহর কাছে দোয়া করো যাতে দ্রুতই আমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়, আমরা যাতে আবার আগের মতো নরমালি মুভ করতে পারি। সো পরবর্তী লেকচারে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।